আপনারা কে কে বিটিএস এর ক্রেজি ফ্যান? বিটিএস এর ফ্যানেরা নিজেদেরকে বিটিএস আর্মি বলে পরিচয় দেয়। এছাড়া কোরিয়ান আরও একটা ব্যান্ড আছে ব্ল্যাক পিঙ্কের ফ্যানেরাও নিজেদেরকে ব্লিঙ্ক আর্মি বলে পরিচয় দেয়। এই কোরিয়ান কালচার আমাদের দেশে কিভাবে এসেছে? স্কুইড গেম নেটফ্লিক্সের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া টিভি শো। এই স্কুইড গেম এত হিট হলো কি করে? গ্যাংনাম স্টাইল গানটা ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম বিলিয়ন ভিউ পেয়েছিল এবং কোরিয়ান মুভি প্যারাসাইট সর্বপ্রথম বিদেশি মুভি হিসেবে অস্কারের শ্রেষ্ঠ মুভির পুরস্কার পায়, যেখানে এর আগে সবসময় হলিউডের মুভি পুরস্কার পেয়েছিল। এত যে কোরিয়ান কালচারাল সাফল্য, কোরিয়ান অনুষ্ঠানগুলোর যে এত সাফল্য, এগুলো কি এমনি এমনি চলে এসেছে? আজকে আপনাদেরকে বলবো কোরিয়ান সরকার কিভাবে প্ল্যান করে তাদের কালচারটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবং সংস্কৃতিটাকে তাদের প্রধান রপ্তানি পণ্য বানিয়েছে। আমি শিশির, ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওতে। দেখুন, কোরিয়ান কালচারটা যখন আমাদের দেশে প্রভাব ফেলে তখন কিন্তু একটা প্রশ্ন সবসময় আসে যে কোরিয়ান কালচারটা কেন প্রভাব ফেলবে? ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, তাদের সাথে আমাদের সংস্কৃতির অনেক মিল আছে, আমাদের দেশের মানুষের স্বভাব চরিত্রেতেও অনেক মিল আছে, তাদের একটা প্রভাব পড়তে পারে। আমরা হলিউডের মুভি দেখি প্রচুর, আমরা ইংরেজি পারি, তাহলে হলিউডের কালচারটাও কিন্তু আমাদের মধ্যে প্রভাব ফেলতে পারে। অথবা আমরা যেহেতু মুসলমান দেশ, আমাদের আরব দেশের কালচারও কিন্তু আমাদের মধ্যে প্রভাব ফেলতে পারে। কিন্তু এর মাঝে কোরিয়ান কালচারটা কোথা থেকে এলো? কোথা থেকে এসে আমাদের দেশকে ইয়াং জেনারেশনটাকে এত ক্রেজি ফ্যান বানিয়ে দিল? এমনকি দেখা গেছে যে 2-3টা তরুণী নাকি ঘর ছেড়ে পালিয়েছে বিটিএস আর্মির কাউকে বিয়ে করার জন্য। এতটা ক্রেজি ফ্যান হয়ে গিয়েছে। এই যে প্যারাসাইটের সফলতা, কুইড গেমের সফলতা, এইগুলো কিন্তু একদিনের বিষয় না এবং এগুলো কিন্তু সেই নির্মাতারা ভালো ভালো মুভি বানিয়েছে বলেই তাদের দেশ সফলতা পেয়েছে এরকম না। এগুলো হচ্ছে দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের পরিকল্পনার ফসল এবং এই যে এই কালচারটাকে সারা পৃথিবীতে যে ছড়িয়ে দেওয়া, এটাকে তারা বলে হেলিও। এই হেলিও শব্দের অর্থটা হচ্ছে ওয়েব অফ কোরিয়া এবং এটা বাস্তবে তারা সফলও হয়েছে এবং তাদের কালচারটাকে সারা পৃথিবীতে তারা ছড়িয়েও দিতে সক্ষম হয়েছে। পৃথিবীতে অন্যান্য সব দেশ যখন তাদের শিল্প প্রতিষ্ঠান বানাতে ব্যস্ত, তারা তাদের অবকাঠামোগত উন্নয়নে ব্যস্ত, কোরিয়াও সেটা করছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু সারা পৃথিবীতে কোরিয়াই একমাত্র দেশ যেখানে তাদের সংস্কৃতি, তাদের এই সিনেমা, তাদের ওয়েব সিরিজ, তাদের এই গান, এইগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং এটাকে তাদের প্রধান রপ্তানি পণ্য বানিয়ে ফেলেছে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল আমেরিকার হোয়াইট হাউসে গিয়ে আমেরিকার গান গেয়ে শুনিয়েছে সবাইকে। এগুলো সবই প্ল্যানিং। এনারা যে সাংস্কৃতিক বিষয়ে যে খুবই একটা ফোকাস করেছে, সেগুলোরই ফসল হচ্ছে এরকম এইসব জায়গায় গান গাওয়া। ধরেন যে বিটিএস আর্মি আছে, তারা জাতিসংঘে গান গেয়েছে, তারা জো বাইডেনের সাথে বসেও অনেক সাক্ষাৎ দিয়েছে, গান গেয়েছে। মানে চিন্তা করেছেন, এরা কিন্তু কালচারাল ক্ষেত্রে অনেক উপরে চলে গিয়েছে এবং তাদের দেশের এটা এত প্রভাব ফেলেছে যে নেটফ্লিক্স প্রায় $2.5 বিলিয়ন ইনভেস্ট করবে শুধুমাত্র কোরিয়ান প্রোগ্রাম বানানোর জন্য, কারণ কোরিয়ান প্রোগ্রামটা এতটা জনপ্রিয়। এবং বাংলাদেশে যদি কোনো কোরিয়ান কোনো অনুষ্ঠান হয় কিংবা কোরিয়ান কালচারাল কোনো প্রোগ্রাম হয়, দেখবেন যে বোঝাই যায় কোরিয়ান রাষ্ট্রদূত সহ সেখানে গিয়ে উপস্থিত থাকে এবং তারাই সেই আয়োজনে সরাসরি সম্পৃক্ত থাকে, অর্থাৎ কোরিয়ান সরকারের সরাসরি সম্পৃক্ততা আছে। এখন এই কোরিয়ার কালচারের প্রভাবটা জানতে হলে কিন্তু কোরিয়ার ইতিহাসটা দেখতে হবে। 1945 সালে কোরিয়ার দেশটা স্বাধীন হয় জাপানের কাছ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জাপান পরাজিত হয়, তখন জাপানের অবস্থা একদম খারাপ ছিল এবং কোরিয়া তখনই স্বাধীনতা লাভ করে। তখন কিন্তু উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া একই দেশ ছিল এবং সেই 1945 থেকে 1987 সাল পর্যন্ত বিভিন্ন সময় কোরিয়া অল্প বিস্তর গণতন্ত্রের মুখ দেখতে পারলেও অধিকাংশ সময় কিন্তু সামরিক শাসনের মুখ দেখে এবং সেখানে তাদের কিন্তু কথা বলার স্বাধীনতা, ভালো ভালো মুভি বানানোর স্বাধীনতা, এইসবের কোনো কিছুই ছিল না। 1962 সালে সেই সময়কার সামরিক শাসন পার্ক চুং হুই একটা ল প্রবর্তন করে, সেটার নাম হচ্ছে মোশন পিকচার ল এবং সেই লটা করেছে এমন ভাবে যাতে কোরিয়াতে আসলে কোনো সিনেমা মানুষজন বানাতেই না পারে, এরকম একটা ব্যবস্থা করে দিয়েছিল। সেখানে আপনি একটা মুভি বানাতে গেলে সেই মুভির ফার্স্টে স্ক্রিপ্ট অনুমোদন নিতে হতো এবং সরকারের লোকজন, উচ্চ পদস্থ কর্মকর্তারা দেখতো যে এই স্ক্রিপ্টে সরকার বিরোধী কিছু আছে কিনা, সেগুলো তারা ফার্স্টে দেখতো। তারপর সিনেমাটা বানানো হতো, সিনেমাটা বানানোর পরও আরেকটা বোর্ড সেটাকে রিভিউ করতো, রিভিউ করে দেখতো যে এগুলো কি আসলে স্ক্রিপ্ট অনুযায়ী বানানো হয়েছে কিনা, তারপরেই কিন্তু সেটা মুক্তি পাওয়ার সুযোগ পেত। কোনোভাবে যদি কোনোটা সরকার বিরোধী কোনো কিছু প্রমাণ পায় অথবা যদি সরকারের কারো অপছন্দ হয় সেই মুভিটা, সেই ডিরেক্টরকে দেখা যেত যে উত্তর কোরিয়ার দালাল বলে
পরিচয় দিত। অর্থাৎ তখনকার সময় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটা শত্রুতা ছিল। এখন কোনো কিছু যদি সরকার বিরোধী হয় অথবা দেশের একটা সমস্যা, আপনি সরকার বিরোধীর কথা বাড়িয়ে দিলেন, দেশের একটা কমন সমস্যা হয়তো জনগণরা ফেস করছে, সেটা নিয়েও যদি কথা তুলে তাহলেও দেখা যাবে যে তাকে অনেকটা উত্তর কোরিয়ার দালাল বানিয়ে দিত। আমাদের দেশেও কিন্তু এরকম হয়। কিন্তু এই অবস্থার পরিবর্তনটা হয় কিন্তু 90 সালের পরে, এবং এই পরিবর্তনটার পেছনে একটা বড় অবদান আছে আমেরিকার একটা মুভি, সেটা হচ্ছে জুরাসিক পার্ক। আপনার ডায়নাসরের সেই মুভিটা আমরা কিন্তু অনেক মানুষ দেখেছি। সেই মুভিটা মুক্তি পায় 1993 সালে। সেই সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজারি বোর্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সরকারের কাছে এমন একটা প্রতিবেদন দেয়, সেই প্রতিবেদনে তারা বলে যে জুরাসিক পার্ক মুভিটা যে পরিমাণ টাকা ইনকাম করেছে, সেই পরিমাণ টাকা যদি হুন্দাই কার কোম্পানি ইনকাম করতে চায় তাহলে তাকে প্রায় 1.5 মিলিয়ন গাড়ি প্রোডাকশন করতে হবে। চিন্তা করেছেন, একটা মুভিতে যেই পরিমাণ ইনকাম হয় সেটা প্রায় 1.5 মিলিয়ন গাড়ি বিক্রির আয়ের সমান। তখনই কোরিয়ান সরকারের একটা উপলব্ধি হয় যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা তো আছেই, কিন্তু তার সাথে সাথে এই কালচারাল গ্রোথটাও কিন্তু তৈরি করা জরুরি। কারণ কালচারাল গ্রোথটাতে অল্প খরচে যেই পরিমাণ ইনকাম করা যায় সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে করা যায় না। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথে প্রচুর টাকা ইনভেস্ট করলেও দেখা যায় যে ইনকাম কিন্তু সেরকম ভালো আসে না। তারপরে কোরিয়ান সরকার এই হেলিউ অর্থাৎ কোরিয়ান ওয়েভটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার প্ল্যান করে। তারপরে 1996 সালে কোরিয়ান সরকার এই পুরনো সেই মান্ধাতার আমলের মোশন পিকচার লটা বাদ দিয়ে ফিল্ম প্রমোশন ল নামে একটা নতুন ল প্রবর্তন করে। সেই লতে পুরানো যত কড়াকড়ি আছে সব কিছু উঠিয়ে দেয়। এই সুযোগটা পেয়ে এতদিন ধরে যারা প্রতিভাবান আর্টিস্ট আছে, যাদের মুখটা বন্ধ ছিল সেই পুরাতন আইনের কারণে, তারা তাদের প্রতিভাটাকে বের করার সুযোগ পায়। তারা আটঘাট বেঁধে নামে। শুরু থেকে দেখা যেত কোরিয়াতে শুধু হলিউডের মুভিগুলাই হিট হতো, কিন্তু পরে দেখা যায় যে আস্তে আস্তে কোরিয়ান মুভিগুলোও হিট হওয়া শুরু করে। এবং এই অনুমোদন পাওয়ার পরে কোরিয়ার যত বড় বড় নির্মাতা প্রতিষ্ঠান আছে, স্যামসাং, হুন্দাই, এরাও মুভি বানানো শুরু করে দেয়। তারাও মুভি ইন্ডাস্ট্রিতে এমনভাবে ইনভেস্ট করে যে মুভির স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে পরিচালনা, এমনকি প্রমোশন পর্যন্ত সব কাজ, তাদের তো টাকা পয়সার অভাব নাই, তাই তারা সব জায়গায় তারা ইনভেস্ট করা শুরু করে। এবং স্যামসাং, হুন্দাইয়ের মতো যখন বড় কোম্পানিরা যখন ইনভেস্ট করা শুরু করে তখন কিন্তু মুভিটা আরও বুস্ট হয় এবং অনেক ভালো ভালো মুভি তখন কোরিয়ান ইন্ডাস্ট্রিতে তৈরি হয়। কিন্তু পরবর্তীতে কোরিয়ার মধ্যে একটা রিসেশন শুরু হয়, অনেক আর্থিক মন্দা শুরু হয়। তখন আইএমএফ এর কিছু পরামর্শের কারণে স্যামসাং, হুন্দাই এদেরকে সরিয়ে দিতে হয়। এবং স্যামসাং এবং হুন্দাইয়ের মতো বড় বড় কোম্পানিদেরকে সরিয়ে দেওয়ার একটা বড় কারণ ছিল যে এত বড় বড় কোম্পানিগুলো এই ইন্ডাস্ট্রিতে আসার কারণে দেখা যাচ্ছে যে ছোট ছোট যারা নির্মাতারা আছে তারা কিন্তু তাদের সাথে পেরে উঠছিল না। প্রমোশন পর্যন্ত সবকিছু তারাই দখল করে দিচ্ছিল এবং ছোট ছোট নির্মাতারা কোনো চান্সই পাচ্ছিল না। এরকম একটা সিচুয়েশন হয়েছিল। মার্কেটে কিন্তু প্রতিযোগিতাটা থাকা খুব জরুরি, কিন্তু এখানে কোনো প্রতিযোগিতাই থাকছে না, একদম সবকিছুই তারা দখল করে নেওয়ার মতো একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যার ফলে রীতিমতো আইন করে এই ধরনের কোম্পানিগুলোকে এই ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে তারা তাদের যে কোর বিজনেস আছে তারা শুধু সেই কোর বিজনেসই করবে, অন্য কোনো বিজনেসে তারা যেতে পারবে না। যার ফলে কিন্তু অনেক ছোট ছোট নির্মাতারাও এখানে চান্স পায়। এই দক্ষিণ কোরিয়ার এই ফিল্ম ইন্ডাস্ট্রির এত উন্নয়নের পেছনে একজন প্রেসিডেন্টের কথাটা না বললেই না, যাকে কোরিয়ার ইতিহাসে ভীষণ সম্মানের চোখে দেখা হয়, সে হচ্ছে কিম দে জুং। তাকে মূলত বলা হয় যে কোরিয়ার কালচারাল প্রেসিডেন্ট, মানে সেই প্রথম কোরিয়ার এই কালচারটাকে এত ডেভেলপ করে। এই প্রেসিডেন্ট এসেই কোরিয়ান এই ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কালচারাল ইন্ডাস্ট্রিতে প্রায় $148 মিলিয়ন ইনভেস্টের ব্যবস্থা করে, যেখানে নির্মাতাদেরকে সুযোগ দেয় এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের অবকাঠামোগুলো নির্মাণেও কিন্তু এই প্রেসিডেন্ট খুব জোর দেয় এবং তার পরবর্তী প্রেসিডেন্টরাও কিন্তু তাকে ফলো করে, তার পদাঙ্ক অনুসরণ করে কালচারাল ইন্ডাস্ট্রিতে সরকারের বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আমরা যে বিটিএস এর গান শুনি, এটাকে কি বলে, কে পপ বলে, অর্থাৎ কোরিয়ান পপ গান। এটা কিন্তু একটা আলাদা সিগনেচার তৈরি করতে সক্ষম হয়। কে পপ, কে মুভি, কে ড্রামা, এভাবে কে বসিয়ে কিন্তু সারা পৃথিবীতে একটা আলাদা একটা সিগনেচার তারা তৈরি করতে পারে। ডিরেক্টর বব জুন হোর প্যারাসাইট মুভিটা সর্বপ্রথম বিদেশি ভাষার মুভি হিসেবে অস্কার লাভ করে, একটা বিশাল বড় ব্যাপার। 2020 সালে যখন কোভিড আসে, মানুষ যখন একটা ঘরে বন্দী হয়ে যায়, তখন কিন্তু এই যে ঘরে বন্দী মানুষজনের বিনোদনের খোরাক কিন্তু জুগিয়েছে এই কোরিয়ান মুভি, ড্রামা, কে পপ, এগুলো কিন্তু মানুষজনকে বেশ একটা বিনোদনের খোরাক জমিয়েছে। যার ফলে দেখা যায় যে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক উপরে চলে যায়। তারপরে 2022 সালের
কাতার বিশ্বকাপে বিটিএস যখন ড্রিমার গানটা গিয়েছিল, সেই গানটা তো তাদের মূল যে গানটা আছে লাইট দ্য স্কাই, তার থেকেও কিন্তু অনেক বেশি জনপ্রিয় হয়েছে বলে ধারণা করা হয়। হতেও পারে আপনারা এক একজন এক একটা গানের ভক্ত হতেও পারেন। এটা তো আসলে আপনাদের কালচারের কথা বললাম। কোরিয়ান খাবার কিন্তু আমাদের দেশে অনেক প্রভাব ফেলছে। আমাদের দেশে কিন্তু কোরিয়ান অনেক রেস্টুরেন্ট গড়ে উঠেছে, এবং আগে যেটা কোরিয়ান রামেনটা খুব বড় লোকের খাবার হিসেবে পরিচিত হতো, অনেক মানুষ খেতে কিন্তু না, সেটা কিন্তু এখন পাড়া মহল্লার মুদির দোকানেও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। কোরিয়ান খাবারটাও কিন্তু আমাদের দেশে বেশ প্রভাব ফেলছে। তাছাড়া আমাদের দেশে অনেক ইউটিউব চ্যানেল দেখবেন যে খাবার বানানো থাকে, শুধু ভিডিওতে তারা কথা বলতে বলতে শুধু খায়, এরকম কিন্তু অনেক ভিডিও পাওয়া যায় যেটাকে মুকবাং বলে। এই মুকবাং ভিডিওর কালচারটাও কিন্তু আসলে কোরিয়ার প্রভাবে হয়েছে। এবং এবং আমাদের দেশে কিন্তু আগে গুলশান ডিসিসি মার্কেট ছাড়া কোরিয়ান যে রামেন টামেন এইসব খাবার পাওয়া যেত না, কিন্তু এখন পাড়া মহল্লার দোকানেই পাওয়া যায়। এতটা অ্যাভেলেবল এবং এতটা প্রভাব ফেলছে আমাদের দেশের কালচারে। আর কোরিয়ান বিউটি প্রোডাক্ট কিন্তু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের দেশে। বিউটি প্রোডাক্টের সম্পর্কে আমি একটু কম বুঝি, তাই আমি বিউটি প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত কিছু আপনাদেরকে বললাম না। যারা বোঝে তারা সে নিয়ে আলোচনা করবে আশা করি। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন, ঠিক এইভাবে কোরিয়ান সরকারের একদম প্ল্যান মাফিক সারা পৃথিবীতে এই কোরিয়ার কালচারটা ছড়িয়ে উঠেছে। মুভি, কোরিয়ার কে পপ, কে মুভি, কে ড্রামা, এগুলো যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তেমনি কোরিয়ান খাবার রামেন এবং কোরিয়ার বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট সবকিছু কিন্তু সারা পৃথিবীতে একদম ছড়িয়ে পড়েছে। আপনার কি মনে হয় আমাদের দেশে কি এমন আছে যেটা আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারি? কিছু আইডিয়া আমাদেরকে কমেন্ট করে জানান, যেটার উপর দিয়ে সরকার ফোকাস করলে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে চাইলে। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।